তোমরা এখন ভালো করে জানো যে ওয়েস্ট বেঙ্গলে কি চলছে। তোমরা ভালো করে জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ মিলিয়ে প্রায় 1.5 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। তো 1.5 লক্ষ ফর্ম ফিল আপের মধ্যে পড়াশোনা করছে কতজন? প্রায় 30 থেকে 40 হাজার ছেলে মেয়ে কিন্তু পড়াশোনা করছে। বাকিরা কিন্তু কেউ একটা ছেলেও পড়াশোনা কিন্তু করেনি। আজকে তোমাদেরকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো, অবশ্যই জানাবো কলকাতা পুলিশ এক্সাম কবে হবে, এটা তো অবশ্যই জানাবো। কিন্তু আজকের ভিডিওটা একটুও একটা সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আজকের এই ভিডিওটা তোমাদের যে চাকরি পাওয়ার যে একটা গতি সেটা অবশ্যই তো বাড়াবে, কিন্তু তার সাথে সাথে তোমরা বুঝতে পারবে যে কিরকম শর্ট ট্রিকের মধ্যে পড়াশোনা করে আমরা কিন্তু যে মেন এক্সাম আমরা 60+ নাম্বার রাখতে পারবো। একদম শর্ট ট্রিকে তোমাদেরকে শেখাবো যে পরীক্ষার হলে কিভাবে তোমরা নিজেদের মাথা ঠান্ডা করে কিভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, রিজনিং, ম্যাথ, জিআই, জিকে, এই 4টে সাবজেক্টে তোমরা কিভাবে কিরকম টার্গেট করে পড়াশোনা করবে এবং কিভাবে তোমরা 60+ তোমরা কিন্তু স্কোর করতে পারবে। তোমরা ভালো করে জানো যে 60+ যদি তুমি স্কোর রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের চাকরি পৃথিবীর কেউ আটকাতে পারবে না। তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অনেকটা মোটিভেশন বাড়ায় আর একটু ভালো ভিডিও তোমাদের জন্য আনার জন্য। তো এরকম ছোট বড় আপডেট সবাইকার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। ওকে, তো আশা করছি সবাই সাবস্ক্রাইব করে দিয়েছো। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপটা আজকে তোমাদের জন্য একদমই একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি, যে ভিডিওটা এতদিন তোমরা বারবার করে রিকোয়েস্ট করেছিলে, বারবার করে বলেছিলে যে দাদা আমাদের যে 60+ নাম্বার কিভাবে রাখবো, আমরা কি স্ট্র্যাটেজি ফলো করব, আমরা কিভাবে পড়বো, আমরা কিভাবে নিজেদের পড়াশোনাটাকে চালাবো যাতে আমাদের 60+ নাম্বার স্কোর হয়। ঠিক আছে, আজকে দিনে তোমরা দাঁড়িয়ে তোমরা ভালো করে জানো যে তোমরা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ প্রায় 1.5 লক্ষ ছেলে ফর্ম ফিল আপ করেছে। 1.5 লক্ষ ছেলের ফর্ম ফিল আপের মধ্যে প্রায় পড়াশোনা করছে কতজন? 30 থেকে 40 হাজার, অ্যাপ্রক্স 50 হাজার ছেলে মেয়ে কিন্তু পড়াশোনা করছে। বাকি ছেলেরা শুধু বই খাতা নিয়ে ঘুরে ফেরা করে, বন্ধুর সাথে আড্ডা মারে, এখানে যায় ওখানে যায়, তারা কিন্তু নিজেদের কাজের সাথে ব্যস্ত আছে, ফর্ম ফিল আপ করে দিয়েছে কিন্তু পড়াশোনা কিন্তু তারা করে না। কিন্তু লড়াইটা তোমরা ভালো করে জানো যে লড়াইটা এই কিন্তু 30 থেকে 40 হাজার ছেলে যারা পড়াশোনা করছে দিন রাত এক করে, যারা মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করছে, যারা একমাত্র স্বপ্ন নিয়ে জন্মিছে যে আমি পুলিশের চাকরি করব, যারা একমাত্র স্বপ্ন নিয়ে জন্মিছে যে আমি খাকি পোশাক পরবো, তারাই শুধু একমাত্র পড়াশোনা করছে। লড়াইটা সেইখানেই হবে, ওই 30 থেকে 40 হাজার ছেলে মেয়েদের জন্য লড়াইটা হবে। তো আজকের এই ভিডিওটা যারা দেখছো, ভিডিওটা অ্যাকচুয়ালি সবাইকার জন্যই, কিন্তু আমি তো বলবো এই ভিডিওটা তাদের বেশি হেল্পফুল হবে যারা মন দিয়ে পড়াশোনা করছো। তাদের এই ভিডিওটা যারা একমাত্র মন দিয়ে পড়াশোনা করছো, যারা একমাত্র এই পুলিশের চাকরির জন্য মরুয়া, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম শর্ট ট্রিকে তোমাদেরকে বলবো যে তোমরা কি করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল মেন এক্সামে কিভাবে তোমরা 85-র মধ্যে 85-এর মধ্যে 60+ নাম্বার রাখবে। তো এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবে। প্রথমে আমি তোমাদেরকে বলবো তোমাদের নিজেদের যে টেক্সট বুক, ঠিক আছে, তোমাদের কাছে যে যে টেক্সট বুক আছে সেইগুলোকে আগে তোমরা শেষ করো। আশা করি অনেকেরই শেষ হয়ে গেছে, যারা পুরনো স্টুডেন্ট আছে তারা অনেকেরই শেষ হয়ে গেছে। তো আমি প্রথম কথা বলবো, ফার্স্ট অফ অল তোমাদেরকে বলবো যে তোমাদের কাছে যে যে টেক্সট বুক আছে, ম্যাথের জন্য যদি সুবির দাস থাকে, চঞ্চল ঘোষ থাকে, আর এস আগরওয়াল থাকে, যার কাছে যা বই আছে, জিকের জন্য রেলওয়ে চ্যালেঞ্জার আছে, বিভিন্ন ধরনের আরো কিরণের ওয়ান লাইনার আছে, বিভিন্ন ধরনের জিকের বই, রিজনিং এর যে কোনো বই থেকে রিজনিং প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইংলিশের জন্য পিকে দাস বক্সির বই আছে, তারপরে আরো ভালো ভালো কিছু বই আছে। তোমাদের কাছে যা যা বই আছে সেই বইগুলোকে আগে কমপ্লিট করো। ঠিক আছে, এরপর তোমরা কি করবে, তোমরা এরপর নেক্সট যেটা করবে সেটা হচ্ছে তোমাদের মক টেস্ট এবং প্র্যাকটিস সেট এক্সাম। ঠিক আছে, মক টেস্ট এবং প্র্যাকটিস সেট এক্সাম কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু দেখো। মক টেস্ট দেখো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, মক টেস্ট বলতে তোমাদের 20 থেকে যেগুলো 30 নম্বরের হয়। ঠিক আছে, মক টেস্ট যেগুলো 20 থেকে 30 নম্বরের হয়। ঠিক আছে, ঠিক আছে, প্র্যাকটিস সেট যেগুলো তোমাদের 85 নম্বরে হবে। ঠিক আছে, 85 নম্বরে হবে, যেখানে যেখানে তোমরা তোমাদের সিলেবাস আশা করি সবাই জানো যে ইংলিশে তোমাদের 10 নম্বর, ঠিক আছে, ম্যাথে তোমাদের 25 নম্বর, ঠিক আছে, জিকেতে তোমাদের 25 নম্বর এবং রিজনিং এ তোমাদের 25 নম্বর। তাহলে এই ফর্মুলাতে যখন প্র্যাকটিস সেট 25 নম্বরে তৈরি হবে, এইগুলো কিন্তু সপ্তাহে একটা করে এক্সাম দেবে।
ঠিক আছে, সপ্তাহে একটা করে এক্সাম দেবেই দেবে, সেটা ওএমআর সিটে দেবে, ঠিক আছে, ও ওএমআর সিটে দেবে, সেটা ওএমআর সিটে কিন্তু অবশ্যই এক্সামটা দেবে 85 নম্বরের এক্সামটা। ওএমআর সিটে যদি তোমার এক্সাম দেওয়ার অভ্যাস থাকে, তাহলে তোমরা পরীক্ষার হলে যে গোলগুলো থাকে, যে গোলগুলো তাড়াতাড়ি ফিল আপ করা, সেই ফিল আপ কিন্তু তাড়াতাড়ি করতে পারবে। তাহলে অবশ্যই যতগুলো এক্সাম এবং মক টেস্ট দেবে সেগুলো সবসময় চেষ্টা করবে ওএমআর সিটে দেবার। একটা ওএমআর সিট প্রিন্ট করে তোমরা বাকিগুলো 20-30টা ওএমআর সিট জেরক্স করে নিয়ে এসে বাড়িতে রেখে দেবে। যত এক্সাম দেবে সব কিন্তু মোস্ট বি ইম্পর্টেন্ট ওএমআর সিটে দেবে, এটা কিন্তু মোস্ট বি ইম্পর্টেন্ট। দেখো একটা গোল দাগ করতেও কিন্তু টাইম লাগে, ঠিক আছে, আমি ধরছি 5 থেকে 10 সেকেন্ড হলেও টাইম লাগবে, কিন্তু যদি এটা তোমার অভ্যাস হয়ে থাকে, এই গোল দাগগুলো যদি অভ্যাস হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার কিন্তু পরীক্ষার হলে কিন্তু টাইম লাগবে না, খুবই কম টাইম লাগবে, এবং তোমরা 60+ কোর্স করার কিন্তু কাছাকাছি পৌঁছে যাবে। দেখো প্রত্যেকটা ট্রিক আমি কিন্তু বলবো, প্রত্যেকটা ট্রিক ভালো করে মন দিয়ে শুনবে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট ট্রিক, যেটা হচ্ছে তোমাদের মক টেস্ট এবং প্র্যাকটিস সেট এক্সাম দেওয়া। এটা হলো আমাদের দ্বিতীয় ট্রিক, যেটা হচ্ছে তোমাদের ওএমআর সিটে এক্সাম দেওয়া, ঠিক আছে। এরপর 3 নম্বর ট্রিকটা বলবো তোমাদেরকে, যেটা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস সেট তো এক্সাম দিচ্ছ তোমরা, ঠিক আছে, প্র্যাকটিস সেট এক্সাম দেওয়ার পর সেটাকে অ্যানালাইসিস করবে, ঠিক আছে। ধরো তুমি একটা প্র্যাকটিস সেট এক্সাম দিলে, 25 নম্বর একটা প্র্যাকটিস সেট এক্সাম দিলে, সেই প্র্যাকটিস সেটটা থেকে দেখলে যে তুমি 50টা কোশ্চেন পারলে এবং কিছু 35টা কোশ্চেন তুমি পারলে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওই 35টা কোশ্চেন কিভাবে করব, ঠিক আছে, কিভাবে কোন কোন বিষয় থেকে কোশ্চেন গুলো দিচ্ছে সেইগুলোকে আগে ভালো করে কমপ্লিট করো, ঠিক আছে। তুমি আরেকটা জিনিস তোমাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস সেট এক্সাম দেওয়ার পর তোমরা যে ভুলগুলো করছো সেই ভুলগুলো করা চলবে না। তোমরা দেখবে যে ইজি কোশ্চেন গুলো তোমরা কিন্তু ভুল করে আসছো, এবং জটিল কোশ্চেন গুলো তোমরা কিন্তু করে আসছো। সেই ইজি কোশ্চেন গুলো কেন তোমাদের ভুল হচ্ছে, সেই অ্যানালাইসিস গুলো করতে হবে। কোন টপিক থেকে, জিকের পোর্শন বা ম্যাথ পোর্শন বা রিজনিং এর কোন টপিক গুলো বা ইংলিশের কোন টপিক গুলো, কোন টপিক থেকে তোমার বেশি ভুল হচ্ছে বা কোন টপিক থেকে বেশি তুমি ছেড়ে আসছো, সেই জিনিসগুলোকে খুঁজে বের করো। সেই জিনিসগুলোকে খুঁজে বের করে করে সেই চ্যাপ্টার গুলোকে করার চেষ্টা করো, বারবার করে সেই চ্যাপ্টার গুলোকে করার চেষ্টা করো যেগুলো তুমি ছেড়ে আসছো এবং যেগুলো তুমি বারবার করে সেগুলো তুমি ভুল করছো, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদেরকে সবসময় একটু মাথায় রাখতে হবে যে কোনগুলো আমি ভুল করছি আর কোনগুলো আমি করে আসছি, এইগুলোকে সবসময়। তাহলে তোমাদেরকে কি করতে হবে, 3 নম্বর হচ্ছে প্র্যাকটিস সেটটাকে অ্যানালাইসিস করতে হবে, ভালো করে প্র্যাকটিস সেটটাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মোস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে পেপার, ঠিক আছে, পেপার, ঠিক আছে। পেপার আমি বারবার বলেছি, কত রকমের পেপার হয় যেগুলোতে তোমাদের কনস্টেবলের প্র্যাকটিস সেট দিয়ে থাকে, যেমন ধরো খেলা শিক্ষা চাকরি, পেশা প্রবেশ, কর্মক্ষেত্র, কর্মসংস্থান, তারপর তোমাদের অ্যাচিভার্স, ঠিক আছে। এগুলোতে তোমরা ভরে ভরে কিন্তু কনস্টেবলের কোশ্চেন কিন্তু পাবে। তোমাদেরকে তাও আমি একটা কথা বলে দিচ্ছি, তোমরা আমার একটা কথা একদম মাথায় ঢুকে নাও, 100%, একদম 100% তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের পেপার থেকে হুবহু কোশ্চেন আসবে, পেপার থেকে হুবহু কোশ্চেন আসবেই আসবে। বিগত বছরেও এসেছে, আগেও আসবে, এবং তোমাদের পরীক্ষাতেও কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় রাখবে যে পেপার গুলো অবশ্যই কিন্তু কমপ্লিট করবে, ঠিক আছে। পেপার গুলো কিভাবে কমপ্লিট করবে, একটু শর্ট ট্রিক তোমাদেরকে বলে দিচ্ছি। যে দেখো পেপারে অনেক রকমের সেট দেয়, দেখো পেপার গুলো কমপ্লিট করার একটা শর্ট ট্রিক তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো পেপারে বিভিন্ন রকমের সেট দিয়ে থাকে, দেখো রেলের সেট দিয়ে থাকে, পিএসসি এক্সামের সেট দিয়ে থাকে, ডাব্লিউবিসিএস এর সেট দিয়ে থাকে, ওয়েস্টবেঙ্গল পুলিশের সেট দিয়ে থাকে, কলকাতা পুলিশের সেট দিয়ে থাকে, আবগারি সেট দিয়ে থাকে, জেল পুলিশের সেট দিয়ে, এগুলো অবশ্যই করবে। এরপর তোমাদের ধরো তোমরা একটা প্রাইমারি সেট পেলে, সেই প্রাইমারি সেট করতে যাবে না, ঠিক আছে। যেগুলো তোমাদের এক্সামে যে প্যাটার্নে কোশ্চেন থাকে, সেই এক্সামের প্যাটার্নে যদি কোশ্চেন থাকে তবেই সেগুলো কমপ্লিট করবে, ঠিক আছে। তো সেগুলোকে কমপ্লিট করবে কিভাবে, তোমাদেরকে একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি তোমাদেরকে। ম্যাথ গুলো, রিজনিং গুলো খাতায় করে নিলে, কোনগুলো অসুবিধা হচ্ছে, কোনগুলো নতুন কোনগুলো নতুন ম্যাথ, নতুন রিজনিং, সেগুলো একটু খাতায় নোট করে রাখলে, ওটার জন্য একটা আলাদা খাতা তৈরি করলে, ঠিক আছে। এরপর জিকে গুলো কতগুলো পারছো তুমি দেখে নিলে, ঠিক আছে। আমি ধরছি 30টা জিকে আছে, 30টা জিকের মধ্যে তুমি 20টা জিকে পারলে, 10টা জিকে পারলে না, সেই 10টা জিকে একটু খাতায় লিখে রাখো, ঠিক আছে, বা মোবাইলে ছবি তুলে রাখো, মোবাইলে ছবি তুলে রেখে সেটাকে পড়ো, খাতায় লেখার অত সময় নষ্ট করতে হবে না, ঠিক আছে। মোবাইলটাকে সৎ কাজে ব্যবহার করো, মোবাইলটাকে যদি সৎ কাজে ব্যবহার করো, মোবাইলটা তোমাকে অনেক কিছু দেবে, ঠিক আছে, অনেক কিছু টাইম বাঁচাবে,
ঠিক আছে, মোবাইলটা সৎ কাজে ব্যবহার করবে, অসৎ কাজগুলো আমি আর বললাম না। ঠিক আছে, তো চেষ্টা করবে মোবাইলটাকে সৎ কাজে ব্যবহার করা। তাহলে জিকে গুলো যদি 10টা জিকে যদি তুমি মোবাইলে ছবি তুলে রাখো, সেটাকে যদি এক সপ্তাহ পর রিভাইজ করো, তাহলে সেক্ষেত্রে তোমার লেখার টাইমটা বেঁচে গেল। দেখো কম্পিটিটিভ এক্সামে তুমি যদি সারা জীবন পড়ো, তুমি তাও কিন্তু একটা সমুদ্রের একটা বালি কুড়াতে পারবে না। তো সেক্ষেত্রে যেহেতু আমাকে সবকিছু পড়তে হবে, অত কিছু পড়াশোনার মাঝে যে লেখা, সেই লেখাটা যতটা কম করতে পারবে ততটাই সুবিধা। যতটা লেখাটা না যায় খাতায়, ততই কিন্তু সুবিধা। ঠিক আছে, তো চেষ্টা করবে খাতায় না লেখার। ঠিক আছে, এরপর তোমাদেরকে আমি মেন যেটা 5 নম্বর টপিক, সেই টপিকটা তোমাদেরকে একটু বলে দিই। তো মেন টপিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে সাবজেক্টগুলো আছে, ইংলিশ, জিকে, ম্যাথ, রিজনিং। তো এই সাবজেক্টগুলো থেকে আমাকে কিভাবে টার্গেট করতে হবে এবং কোন কোন জিনিসগুলো তোমাদেরকে করতে হবে। দেখো তোমাদেরকে আমি একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট যেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো একটা সাবজেক্ট আমি ধরছি তোমাদের ম্যাথ। ঠিক আছে, ম্যাথের চ্যাপ্টারটাকে আমি এখানে নিয়ে আসছি। ম্যাথে তোমাদের কত নম্বর থেকে? 25 নম্বর। ঠিক আছে, ভালো করে বুঝবে কথাটা, ভালো করে বুঝবে। ম্যাথে 25 নম্বর থেকে 25টাকে আমি 5 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, 5 ভাগে ভাগ করছি। এখানে 5 নম্বর, এখানে 5 নম্বর, এখানে 5 নম্বর, এখানে 5 নম্বর, এখানে 5 নম্বর। ঠিক আছে, ভালো করে জিনিসটা বুঝবে, তারপরে আমার কথাটা বলবে। দেখো ম্যাথটা যখন আমি 25টাকে 5 দিয়ে ভাগ করছি, এগুলো সব সব সাবজেক্টে কিন্তু, সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, তো ম্যাথটা যখন এই 5টা নম্বর, এই 5টা নম্বর কারা পাবে? এই 5টা নম্বর তারাই পাবে যারা কোনোদিন পড়াশোনা করেনি, যারা কোনোদিনও বই খাতা খুলেনি, যারা কোনোদিনও পড়াশোনা করেইনি, যারা শুধু ঘুরতে ফেরাতে ফর্ম ফিল আপ করে দিয়েছে, তারা কিন্তু এই 5টা নম্বর পাবে। মানে অর্থাৎ এই 5টা নম্বর সবাই পাবে। ক্লিয়ার? এই 5টা নম্বর সবাই পাবে। এই 5টা নম্বর কারা পাবে? এই 5টা নম্বর যারা সকাল বিকাল বইটাকে একটু ধূপধুনো দেয়। ধূপধুনো দিয়ে কথাটা মানে কি? সকাল একবার বইটা নিয়ে বসলো, বিকেল একবার বইটা নিয়ে বসলো, বাস হয়ে গেল তার। তাহলে তারা এই 10টা নাম্বার পাবে। ক্লিয়ার? এরপর এই যে লাস্ট এই সেকেন্ড থার্ড 5টা নম্বর, এই 5টা নম্বর কারা পাবে? যারা হয়তো একটু রেগুলারিটি, একটু জাস্ট রেগুলারিটি একটু পড়াশোনা করে, মানে অর্থাৎ সকালে 3 ঘন্টা, রাত্রে 3 ঘন্টা একটু বইগুলো খুলে নিয়ে বসে জাস্ট চাকরি পাবো পাবো। ঠিক আছে, তারা কিন্তু এই 15টা নাম্বার পাবে। ঠিক আছে, এরপর এই যে তারপর নেক্সট 15 নম্বর, নেক্সট 15 নম্বর কারা পাবে? যারা দিন রাত এক করে যারা পড়াশোনা করছে, যারা মাথার ঘাম ফেলে পড়াশোনা করছে, যারা দিনের বেলায় 8 ঘন্টা, দুপুর বেলায় 3-4 ঘন্টা, রাত্রির বেলায় আবার 8 ঘন্টা যারা পড়াশোনা করছে, তারা কিন্তু এই 20টা নাম্বার পাবে। ঠিক আছে, তারা এই 20টা নাম্বার পাবে। এবং লাস্ট যে 5টা কোশ্চেন, এই 5টা কোশ্চেন কেউ হাত দিতে পারবে না। এই 5টা কোশ্চেন তারাই পাবে যারা ম্যাথে, বা ম্যাথের ক্ষেত্রে আমি বলছি, এটা রিজনিং, জিকে সবাইকার ক্ষেত্রেই, কিন্তু এই লাস্ট 5টা নাম্বার তারাই পাবে যাদের একটু আউট নলেজ বুদ্ধি থাকে। ঠিক আছে, মানে যারা শুধু পুঁথিগত বিদ্যায় নয়, একটু তারা নিজস্ব, তাদের একটু একটু সবাইকার থেকে আলাদা একটু বুদ্ধি খাটায়। ঠিক আছে, মানে তাদের থেকে একটু সবাইকার থেকে একটু অন্যরকম, তারা একটু অন্যরকম বুদ্ধি লাগাবে, অন্যরকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে, তারা কিন্তু এই 25টা নাম্বার কিন্তু পাবে। ঠিক আছে, এটা শুধু ম্যাথের ক্ষেত্রে নয়, এটা তোমাদের জিকের ক্ষেত্রে, এটা তোমার রিজনিং এর ক্ষেত্রে, এটা তোমাদের ম্যাথের ক্ষেত্রে, এটা তোমার ইংলিশের ক্ষেত্রে, সব এরকম ভাবে ভাগ করে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোশ্চেন প্যাটার্ন কিরকম ভাবে হয়, তোমাদের কনস্টেবলের কোশ্চেন প্যাটার্ন কিভাবে হয়, তোমরা এটা কিন্তু আশা করি বুঝতে পেরেছো। এরপর তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের মেন টার্গেটের কথা। দেখে নাও, ভালো করে মন দিয়ে দেখে নাও। মেন টার্গেট আমাদের ইংলিশে কত নম্বর আছে? 10 নম্বর, জিকেতে 25, ম্যাথে 25 এবং রিজনিং এ 25। তো এখান থেকে আমাকে কি টার্গেট করতে হবে? যে টার্গেটটা করলে আমাদেরকে কিন্তু 60 নাম্বার রাখতে হবে। দেখো ইংলিশে আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলে, পাতি পাতি বাংলা কথা বলছি, আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলে, ইংলিশে অত ভালো নয়। তাহলে ইংলিশে 10 নম্বর আছে, ভোকাবুলারি থেকে 5 নম্বর এবং গ্রামার থেকে 5 নম্বর। তা আমি আশা করছি আমি যে নোটসটা তোমাদেরকে দিয়েছি, প্রোভাইড করেছি, সেই নোটসটা থেকে তোমরা 5 নম্বর ভোকাবুলারিতে মুখস্থ বিদ্যা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন ধরনের, তো এইগুলো মুখস্থ বিদ্যা। তা আশা করছি এখান থেকে তোমরা 5 নম্বর তো পাবেই পাবে। আমি গ্রামারের পার্টটা ছেড়ে দিলাম। ঠিক আছে, গ্রামার থেকে আমি ভাবলাম যে তোমরা গ্রামার থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর তোমাদের এরর কারেকশন, এগুলো আমি বাদই দিয়ে দিলাম। এগুলো বাদ দিয়ে তোমাদের ধরলাম আমি 5 নম্বর তুমি পেলে। ঠিক আছে, এরপর ধরো জিকে। জিকে যদি কেউ একটু ভালো করে খাটো, আমি যে জিকের পিডিএফটা তোমাদেরকে দিয়েছি, সেই পিডিএফটা যদি ভালো করে মুখস্থ করে এবং এবং যদি পেপারগুলো ফলো করো এবং যদি প্র্যাকটিস সেট ভালো করে এক্সাম দাও, ঠিক আছে, তো জিকে থেকে আমি আশা করছি জিকে থেকে তোমরা এখান থেকে 16 অবশ্যই পেতে পারবে।
16 অবশ্যই পেতে পারবে, আশা করি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, 16 অবশ্যই পেতে পারবে। এরপর দেখো তোমাদের এখান থেকে চলে আসি ম্যাথ। ঠিক আছে, ম্যাথে দেখো ম্যাথ ঠিক সেরকমই, যদি তোমরা একটু শর্টকাট ট্রিক্স জানো, যদি তোমরা একটু ভালো করে ক্লাস করো, যদি তোমরা নিজেদের প্র্যাকটিসটাকে যদি একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করো, তোমরা যদি চঞ্চল ঘোষ সুবির দাসের বইগুলো যদি একটু ভালো করে শর্টকাট ট্রিক্সে যদি শেষ করে থাকো, তাহলে আরামসে এখান থেকে তোমাদের কিন্তু 18 নম্বর চলে আসবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু 18 নম্বর চলে আসবে। এরপর তোমরা বলবে যে স্যার জিকে তে এত কম কেন আর ম্যাথে এত বেশি কেন? তোমরা এটা নিজেরাই যখন প্র্যাকটিস সেট এক্সাম দেবে, তখন তোমরা নিজেরা প্র্যাকটিস সেট এক্সাম দেওয়ার পর তোমরা দেখবে, নিজেরাই প্র্যাকটিস সেট এক্সামে যখন দেবে তখন তোমরা দেখবে যে জিকে তে কম নাম্বার আসছে কিন্তু আমাদের ম্যাথে বেশি নাম্বার আসছে। কারণ কেন? ম্যাথে একটা আমাদের রুলস ফলো করে, কিন্তু জিকে তে কি হয়, আমরা যখন অপশন গুলো দেখি তখন কি হয়, আমাদের গুলিয়ে যায়, এটা হবে না ওটা হবে, এটা হবে, জানা কোশ্চেন কিন্তু গুলিয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো হয়, তার জন্য আমি জিকে তে 16 ধরলাম, ম্যাথে আমি 18 ধরলাম। এই তিনটে নাম্বার আশা করি তোমাদের কোনো মার্ক হবে না। এরপর চলে আসবো তোমাদের রিজনিং এ। তো রিজনিং এ তোমরা দেখো, তোমরা ভালো করে জানো যে সবাই এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, তোমরা এটা ভালো করে জানো যে রিজনিং এ সবাই ভালো পারে। রিজনিং এমন কেউ মনে হয় না যে কেউ খারাপ রিজনিং পারে। তো আশা করছি রিজনিং সবাই পারে, রিজনিং সবাই ভালোভাবে করে আসতে পারবে। তো রিজনিং এ তোমরা যদি চোখ বন্ধ করেও পরীক্ষা দাও, চোখ বন্ধ করেও যদি পরীক্ষা দাও, তো রিজনিং এ তোমাদের 21 থেকে 22 নম্বর, আমি 21 নম্বর ধরছি, 21 নম্বর যদি তোমরা চলে আসতে পারো, তোমরা এখান থেকে এটা যোগ করবে, এটা যোগ করলে দেখবে তোমরা 60 নাম্বার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রিজনিং যদি এখান থেকে 1 নম্বর বাড়ে, এখান থেকে রিজনিং যদি 1 নম্বর বাড়ে, জিকে যদি এখান থেকে 2 নম্বর বাড়ে, ঠিক আছে, আমি ধরছি ইংলিশে যদি আরেক নম্বর বাড়ে, তাও তোমাদের +4 কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকটা অনেকটা নাম্বার, 60 প্লাস নাম্বারটা অনেকটা। তো এই নাম্বারটা যদি তোমরা রাখতে পারো, তোমাদেরকে কথা দিচ্ছি পৃথিবীর কোনো মানে শক্তি তোমাদেরকে এই খাকি পোশাকটা পরার থেকে কেউ আটকাতে পারবে না। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে যে ক্যালকুলেশনগুলো আমি তোমাদেরকে বলেছি, যে আমি ইংলিশে সর্বনিম্ন 5 ধরেছি, জিকেতে সর্বনিম্ন আমি 16 ধরেছি, ম্যাথে সর্বনিম্ন আমি 18 ধরেছি, রিজনিং এ সর্বনিম্ন 21 ধরেছি, তাহলে এই মার্কসটা যদি রাখো তাহলেও তোমাদের কিন্তু 60 চলে আসছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এই যে মার্কসটা, এই মার্কসটা রাখলে কিন্তু 60 চলে আসবে। ঠিক আছে, এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্র্যাকটিস সেট যখন এক্সাম দেবে, প্র্যাকটিস সেট যখন এক্সাম দেবে, তোমাদেরকে বলেছি কলকাতা পুলিশের 5টা সুন্দর 100 নম্বরের প্র্যাকটিস সেট তৈরি করেছি। সে 100 নম্বরের যদি প্র্যাকটিস সেট কেউ না নিয়ে থাকো, এখনো বলছি এই প্র্যাকটিস সেটে 5টা যেটা প্র্যাকটিস সেট তৈরি করেছি, 5টা প্র্যাকটিস সেটে 60 প্লাস যদি রাখতে পারো, তাহলে জানবে চাকরি তোমার নিশ্চিত নিশ্চিত। 5টা প্র্যাকটিস সেট তৈরি করেছি কলকাতা পুলিশের জন্য এবং প্রিলির জন্য, সেই 5টা 100 নম্বরের প্র্যাকটিস সেট দাও, তাহলেই তোমরা বুঝতে পারবে। ওই কোশ্চেন সেটটা একদম পুরো মানে কনস্টেবলকে বিগত বছরে যে কনস্টেবল পরীক্ষা হয়ে গেছে এবং আগামী দিনে যেভাবে কনস্টেবলের কোশ্চেন সেট করা হয় ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, যদি কেউ না নিয়ে থাকো নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে অ্যাডমিনকে মেসেজ করবে, ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা ওই প্র্যাকটিস সেটটা নিয়ে তোমরা দেখবে যে তোমাদের 60 প্লাস স্কোর হচ্ছে কিনা। ঠিক আছে, এরপর চলে আসি যেটা হচ্ছে তোমাদের, যেটা এখন সবাইকার মনে একটাই প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে। দেখো কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম দেখে তোমাদেরকে আমি 1000টা ভিডিও বানিয়েছি, এবং আর আমি ভিডিওতে কি নতুন কিছু বলবো আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, কলকাতা পুলিশের আমাদের কেপির যে প্রিলি এক্সাম সেটা কবে হবে। ঠিক আছে, কথা তোমাদেরকে বলে দিচ্ছি যে কেপির যে প্রিলি এক্সাম, ঠিক আছে, আমার যেটা মনে হয়, আমার ওপিনিয়ন, যেটা আমার সম্ভাবনা, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে 2024-এ যে এক্সাম 2024-এ কিন্তু হবে না। ঠিক আছে, 2024-এ কিন্তু কোনো কলকাতা পুলিশ ডাব্লিউপি, কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম, ডাব্লিউপি এক্সাম, কেপি, পশ্চিমবঙ্গ পুলিশ এসআই, ঠিক আছে, এই আশা করছি এই এক্সাম গুলো 2024-এ হবে না। ঠিক আছে, আমার ওপিনিয়ন, আমার অভিজ্ঞতা থেকে বললাম, আমার এটা একটা অ্যাজাম্পশনই বলতে পারো। ঠিক আছে, তো যেটা আমার মনে হচ্ছে সেটা তোমাদেরকে জানালাম যে 2024-এ কিন্তু কেউ 2024-এ কোনো কিন্তু এক্সাম হবে না। ঠিক আছে, এরপর কি হবে না হবে সেটা
আহ, ভগবানই জানে, ভগবানের হাতে। তো এখন এখন যতদিন না ওবিসির মামলাটা মিটছে, যতদিন ওবিসির মামলাটা থেকে একটা রায় আসছে, ততদিন তোমাদেরকে বলতে পারবো না যে কবে তোমাদের এক্সাম হবে। যদি 2025-এ তোমাদের এক্সাম হয়, তো 2025-এ কোন মাসে তোমাদের এক্সাম হবে সেটা তখনই বলতে পারবো, যখন ওবিসি যে মামলাটা সুপ্রিম কোর্টে চলছে, সেই মামলাটা যতদিন না মিটছে ততদিন তোমাদের বলতে পারবো না যে 2025-এর এক্সাম। তো মানে আমার একদম মানে 99.9%, ঠিক আছে, 99.9% ধরে নাও এক্সাম তোমাদের 2025-এই হবে, ঠিক আছে, আমার যেটা মনে হচ্ছে। কিন্তু 2025-এ কোন মাসে হবে সেটা তোমাদেরকে ওবিসি মামলাটা যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে একটা রায় আসে ততদিন কিছু বলতে পারবো না। তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে, তোমাদের ইনফরমেশন সবকিছু ভালো পেয়েছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।